আসসালামু আলাইকুম। কমার্শিয়া ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী এর দ্বিতীয় অনুচ্ছেদ বেতন ও মজুরি নিয়ে আলোচনা করব। আগের দুই ক্লাসে আমরা বেতন ও মজুরি সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং এর জাবেদাগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা দুইটা বোর্ড প্রশ্ন সলিউশন বা সমাধানের মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলা করা শিখব। শুরুতে আমরা করব রাজশাহী বোর্ড 2022। রাজশাহী বোর্ড 2022 এ আমরা দেখতেছি যে এ ও বি দুজন এবি ম্যানুফ্যাকচারিং কোম্পানির কর্মী। দুজনের ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে। মূল মজুরি দেওয়া আছে, যাতায়াত ভাতা দেওয়া আছে, মহার্ঘ ভাতা দেওয়া আছে, বেতন ভাতা দেওয়া, চিকিৎসা ভাতা দেওয়া আছে, ওভারটাইম ভাতা দেওয়া আছে, অগ্রিম মজুরি দেওয়া আছে, আয়কর কর্তন দেওয়া আছে, ভবিষ্যৎ তহবিলে চাঁদা যেটা দিতে হবে সেটার পার্সেন্টেজ দেওয়া আছে। এখন আমরা অঙ্ক করা শুরু করি। এ ও বি এর মহার্ঘ ভাতা ও ভবিষ্যৎ তহবিলে চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, এর জন্য আমাদের একটা ছক আঁকাইতে হবে, বিবরণ টাকা টাকা। তো আমরা শুরু করি। ফার্স্ট ক নম্বর দিয়ে এই জায়গায় হেডলাইন দিবেন এ ও বি এর মহার্ঘ ভাতা ও ভবিষ্যৎ তহবিলে চাঁদার পরিমাণ, হেডলাইনটা দিয়ে নেবেন। এরপরে আমরা শুরু করব বিবরণ টাকা টাকা। বক্সের মধ্যে শুরু মানে প্রথমে আমরা বের করবো মহার্ঘ ভাতা, তাইলে আমরা হেডলাইন দেই মহার্ঘ ভাতা, হেডলাইন দিলাম। এরপরে আমরা এ এর এর আগে বের করব, এর মহার্ঘ ভাতাটা বের করব। তো এর মহার্ঘ ভাতা কিভাবে বের করব? এই জায়গায় বলা আছে মহার্ঘ ভাতা 40%। এই 40% হবে মূল মজুরির উপরে 40%। আমরা দেখতে পাচ্ছি এর মূল মজুরি আছে 1000 টাকা এবং বির মূল মজুরি আছে 1200 টাকা। তার মানে এর মূল মজুরি বের করতে হলে আমাদের 1000-এর উপরে 40% করতে হবে। বির মূল মজুরি বের করার জন্য আমাদের এই 1200-এর উপরে 40% করতে হবে। ওকে, তাহলে আমরা 1000-এর উপরে 40% করি। 1000 ইন্টু 40% কত হবে? 400 টাকা। তারপর বি এর বের করার জন্য আমাদের কি করতে হবে? 1200 টাকার উপরে 40% করতে হবে। তাহলে কত হবে? 480 টাকা। টোটাল কত হলো? 880 টাকা। দেন এটা আমরা ক্লোজ করে দেব। এরপর আমরা কি করব? ভবিষ্যৎ তহবিলে যে চাঁদার পরিমাণ ওটার হেডলাইন দেব। তাহলে হেডলাইন হবে কি? ভবিষ্যৎ তহবিল, হেডলাইন দিলাম। তো এ এর ভবিষ্যৎ কত টাকা? আমরা দেখতেছি যে ভবিষ্যৎ তহবিল কত করে এখানে? 10% করে। এই 10% কিসের উপর হবে? মূল মজুরির উপর হবে। মূল মজুরি এর 1000, তার মানে 1000-এর 10%। ওকে, তাহলে 100 টাকা। বীর 1200, তো 1200-এর উপরে 10%, তাহলে 120 টাকা। দেন এই দুটাকে আমরা যোগ করে নিচে বসাবো। তাহলে হলো কত? 220 টাকা। দেন এই দুটাকে আমরা ক্লোজ করে দেবো। তাহলে আমরা এ এবং তাহলে আমরা মোট যে আমাদের মহার্ঘ ভাতা এবং ভবিষ্যৎ তহবিলে যে চাঁদার পরিমাণ নির্ণয় করতে বলছে আমরা সেটা নির্ণয় করলাম। এরপর আমরা দেখতেছি যে শ্রমিকের মোট মজুরি নির্ণয় করতে। তো আমাদের যে মোট মজুরি নির্ণয় করতে বলছে সেটা আমরা এখন নির্ণয় করব। তার আগে আমরা জানি যে মোট মজুরি মানে আমাদের টোটাল উপার্জন সমূহ যে আইটেম গুলা ছিল এইগুলা শুধু যোগ করতে হবে। তো আমাদের এই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের উপার্জন সমূহতে কি কি যোগ করতে হবে? মূল মজুরি, যাতায়াত ভাতা, তারপরে মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, ওভারটাইম ভাতা, এইগুলা আমাদের যোগ করতে হবে উপার্জন সমূহতে। তো এর জন্য আমরা একটা ছক আঁকাবো। খ নাম্বার দিলাম, হেডলাইন দিতে হবে আপনার মোট, এটা আপনার মজুরি। তো আমাদের হেডলাইন
মজুরি নির্ণয়। ওকে, তারপর হচ্ছে বিবরণ এর টাকা, তারপর হচ্ছে বির টাকা, এরপর হচ্ছে মোট টাকা। ওকে, এর টাকা দিলাম, বির টাকা দিলাম, এরপর আমরা দেব হচ্ছে মোট টাকা। শুরুতে আমরা হচ্ছে কি লিখবো, হচ্ছে শুরুতে হেডলাইনে আমরা লিখি হচ্ছে উপার্জন সমূহ। ওকে, উপার্জন সমূহ দিয়ে হেডলাইন দিয়ে আমরা হচ্ছে সর্বপ্রথম কিনবো মূল মজুরি। মূল মজুরি এর কত টাকা ছিল? মূল মজুরি এর ছিল হচ্ছে 1000 টাকা, বীজ ছিল 1200 টাকা। সরি, এটা 2200 মতো হয়ে গেছে, ঠিক করে দেই। 1200 টোটাল, তাইলে হচ্ছে 2200 টাকা। তারপর হচ্ছে মূল মজুরির পরে আমাদের আরো ছিল হচ্ছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতা, তো যাতায়াত ভাতা আমাদের হচ্ছে 20% ছিল। মূল মজুরির উপরে 20%, তার মানে হচ্ছে যদি আমরা 1000-এর উপরে 20% করি তাহলে হচ্ছে কত হবে, 200 টাকা। আর 1200-এর উপরে 20% করলে 240 টাকা। টোটাল হবে কত, 440 টাকা। এরপরে আমাদের ছিল হচ্ছে মহার্ঘ ভাতা, যা আমরা আগেই বের করেছি। মহার্ঘ ভাতা, তো আমাদের এর মহার্ঘ ভাতা ছিল হচ্ছে 400 টাকা, আর বীর মহার্ঘ ভাতা ছিল 480 টাকা। টোটাল আমাদের 880 টাকা। এরপর আমাদের চিকিৎসা ভাতা আছে। চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতার জন্য হচ্ছে এখানে বলা আছে 200 টাকা করে। আমরা টাকাটা বসাই দেব। টোটাল হচ্ছে 400 টাকা। এরপরে আমরা দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে ওভার টাইম ভাতা। ওকে, ওভার টাইম ভাতা আমাদের কত করে ছিল, এর ছিল হচ্ছে 150 টাকা, বিশ ছিল হচ্ছে 180 টাকা। টোটাল কত হলো তাহলে, 330 টাকা। এখন এই টোটালটাকে আমরা যোগ করব। তো টোটালটা যোগ করলে আমাদের হচ্ছে এর টাকা দাঁড়াবে হচ্ছে 1950 টাকা, বির টাকা দাঁড়ালো 2300 টাকা, এবং হচ্ছে টোটাল টাকাটা দাঁড়ালো হচ্ছে 4250 টাকা। তারপর আমরা এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা হচ্ছে এটাকে হেডলাইন দিতে পারি হচ্ছে মোট বেতন। সরি, এই জায়গায় মোট বেতন দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা মজুরির অঙ্ক। তো আমরা এই জায়গায় হচ্ছে মোট মজুরি লিখতে পারি। ওকে, তারপর আমাদের বলতেছে মোট কর্তন সমূহ ও নিট মজুরি নির্ণয় করতে। আমরা তাহলে হচ্ছে এখন মোট কর্তন সমূহ এবং হচ্ছে নিট মজুরি সম্পর্কে নির্ণয় করব। তো হচ্ছে এই জন্য আমাদের একটা হচ্ছে ছক আঁকাইতে হবে। ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে লিখবো ছকের, ছকের উপর আগে হেডলাইনের কাজটা করে আসি। গড় দিলেন, তারপর হচ্ছে হেডলাইনে দেবেন হচ্ছে মোট কর্তন ও নিট মজুরি নির্ণয়। বিবরণ এর টাকা, তারপরে হচ্ছে বি এর টাকা, তারপর হচ্ছে
নিট মজুরি বা মোট মজুরি, মোট হচ্ছে লিখতে পারেন এই জায়গায়। তো আমরা হচ্ছে শুরুতে কি করব, শুরুতে আমরা হচ্ছে আগে খতে আমরা যে উপার্জন সমূহ বের করছি সেটা এখানে আগে বসাবো। খ হতে প্রাপ্ত, তো আমাদের খ হতে প্রাপ্ত হচ্ছে কত ছিল, এর ছিল 1950, তারপর হচ্ছে বির ছিল হচ্ছে 2300, তারপর আমরা দেখতেছি হচ্ছে টোটাল ছিল হচ্ছে 4250। ওকে, দেন আমরা এটাকে কি করব, এটাকে হচ্ছে একটা দাগ দিয়ে আমরা হচ্ছে এভাবে রাখবো। এরপর আমরা টোটাল কর্তন সমূহ যে আইটেম গুলো আছে সেগুলো লিখবো, হেডলাইন দিয়ে হচ্ছে কর্তন সমূহ। দেন হচ্ছে আমরা কর্তন সমূহের আইটেম লিখি, কর্তন সমূহ আমাদের ছিল হচ্ছে অগ্রিম, অগ্রিম মজুরি ছিল। তো হচ্ছে এর অগ্রিম মজুরি হচ্ছে 100 টাকা, এবং বির হচ্ছে 250 টাকা, টোটাল কত তাইলে 350 টাকা। তারপর হচ্ছে ভবিষ্যৎ তহবিলে, ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যৎ তহবিল হচ্ছে এর ছিল হচ্ছে 100 টাকা, এবং বি এর ছিল 120 টাকা, টোটাল হচ্ছে 220 টাকা। এরপর আমার আয়কর আছে, আয়কর হচ্ছে এর হচ্ছে কত 75 টাকা, বির হচ্ছে 80 টাকা, টোটাল হচ্ছে 155 টাকা। এই তিনটা আমাদের হচ্ছে কর্তনের আইটেম ছিল, এখন আমরা কর্তন গুলো যোগ করে নামাবো। এর কর্তন হচ্ছে তাইলে 275, বির কর্তন হয় তাইলে হচ্ছে 450, এবং টোটাল কর্তনের আইটেমটা হচ্ছে আপনার এত। ওকে, এটাকে হেডলাইন দেবো হচ্ছে মোট সমূহ। ওকে, এখন আমরা হচ্ছে এই যে মোট উপার্জন সমূহ থেকে মোট কর্তন সমূহ বাদ দেব, অর্থাৎ শুরুতে আমরা হচ্ছে এর টাকাটা বাদ দেব, 1950 থেকে 275 বাদ দেব। তো 1950 থেকে 275 বাদ দিলে কত হবে, 1675। তারপরে হচ্ছে যদি 2300 থেকে 450 বাদ দেই আমাদের থাকবে হচ্ছে 1850। তারপরে হচ্ছে 4250 থেকে যদি আমরা 725 বাদ দেই তাহলে আমাদের থাকবে হচ্ছে 3525। দেন আমরা এটাকে ক্লোজ করব, এটাকে লিখবো হচ্ছে নিট মজুরি। ওকে, তাহলে আমাদের এই অঙ্কে বলছিল হচ্ছে মোট কর্তন সমূহ নির্ণয় করতে, আমরা কর্তন সমূহ নির্ণয় করেছি, এবং নিট মজুরি নির্ণয় করতে বলছে, আমরা নিট মজুরিও নির্ণয় করেছি। এর মাধ্যমে আমরা হচ্ছে রাজশাহী বোর্ড 22 আসা যে অঙ্কটি ছিল বেতন ও মজুরির, সেটা আমরা সমাধান করেছি। এরপরেও যদি আপনাদের কোনো কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝাই দেব। এখন আমরা করব দিনাজপুর বোর্ড 22 আসা একটি অঙ্ক। ওকে, এখানে আমাদের ক নাম্বারে বলতেছে
অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে কর্মীর ও নিয়োগকর্তার দানের পরিমাণ। আমরা দেখতেছি অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে হচ্ছে 10%-এর কথা বলা আছে এবং নিয়োগকর্তাও সমপরিমাণ দিবে। ওকে, আমরা জানি কি ভবিষ্যৎ তহবিলের টাকাটা হচ্ছে কিসের উপরে হচ্ছে আমাদের পার্সেন্টেজ করতে হবে, মূল বেতন বা মূল মজুরির উপরে। এই জায়গায় মূল মজুরি কত? 25,000 টাকা। তার মানে আমাদের এই 10% করতে হবে 25,000 টাকার উপরে। ওকে, তাহলে আসেন আমরা হচ্ছে ক নাম্বারটা আগে করি। ফার্স্টে হচ্ছে হেডলাইন দিবেন, ক নাম্বার দিয়ে হেডলাইন দিবেন হচ্ছে অনুমোদিত তহবিলে ভবিষ্যৎ তহবিলে কর্মী এবং নিয়োগকর্তার দানের পরিমাণ। এটা আমি দিলাম না, আপনারা দিয়ে নেবেন। এরপর আমি হচ্ছে ছকের মধ্যে কি লিখবো? বিবরণ টাকা টাকা। এরপরে বক্সের মধ্যে লিখবেন যে হচ্ছে অনুমোদিত তহবিলে কর্মীর দান কত হবে? 25,000 ইন্টু 10%, তাহলে কত হবে? 2500 টাকা। তাহলে আবার লিখতে হবে আমাদের কি, এবার হচ্ছে তহবিলে নিয়োগকর্তার দান। নিয়োগকর্তার ওই জায়গায় লেখা আছে যে আমাদের হচ্ছে সমপরিমাণ টাকা দিবে, তার মানে কত? 2500 টাকা। তাহলে টোটালটা আমরা যোগ করে দেব, কত হবে? 5,000 টাকা। তাহলে এটা আমাদের কি, মোট ভবিষ্যৎ তহবিলের পরিমাণটা আমরা এখানে বের করছি। এরপরে আমাদের হচ্ছে নিট পদেও বেতনের পরিমাণ নির্ণয় করতেছে বলছে। তো নিট পদেও বেতনের পরিমাণ কি? নিট পদেও বেতনের পরিমাণ মানে হচ্ছে নিট বেতনের পরিমাণ। তো আমরা হচ্ছে নিট বেতনটা নির্ণয় করব। এর জন্য আমাদের হচ্ছে কোনটা কর্তনের আইটেম কোনটা হচ্ছে ইসের আইটেম সেটা আমাদের জানতে হবে। আমাদের হচ্ছে উপার্জনের আইটেমের মধ্যে আছে হচ্ছে মূল মজুরি, সরি মূল বেতন, বাড়ি ভাড়া, মহার্ঘ ভাতা, তারপর চিকিৎসা ভাতা এগুলা, তারপর হচ্ছে নিয়োগকর্তার দান, এটা একবার হচ্ছে আমাদের হচ্ছে ইসে যোগ করতে হবে। এই নিয়োগকর্তার দানটা আমরা হচ্ছে একবার উপার্জন সমূহের মধ্যে যোগ করব, আবার হচ্ছে এটা ইসের মধ্যেও যোগ করব, কর্তনের মধ্যেও যোগ করব। তো আমরা হচ্ছে উপার্জন সমূহের আইটেম আমরা হচ্ছে আগে হচ্ছে লিখি খ নাম্বার দিয়ে, যে হচ্ছে নিট বেতন নির্ণয়, বিবরণ বিবরণ টাকা টাকা দিয়ে আমরা হচ্ছে লিখলাম। ফার্স্টে আমরা কি লিখবো? উপার্জনের সমূহের জন্য হেডলাইন দিলাম। তো উপার্জনের মধ্যে আশপাশে শুরুতে হচ্ছে মূল বেতন। মূল বেতন হচ্ছে কত ছিল? 25,000 টাকা। এরপরে আসবে হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, 50% ছিল, তা 50%টা করতে হবে মূল মজুরি মূল বেতনের উপরে। তো মূল বেতন আমাদের 25,000 ছিল, তো 25,000-এর 50% 12,500 টাকা। এরপর আমাদের আসবে হচ্ছে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। তো মহার্ঘ ভাতা আমাদের ছিল হচ্ছে 20%। তো 25,000-এর যদি আমরা হচ্ছে 20% করি তাহলে আমরা কত পাবো? 25,000-এর যদি 20% করা যায় তাহলে হচ্ছে পাবো হচ্ছে 5,000 টাকা। এরপর আমরা হচ্ছে আরো দেখতেছি হচ্ছে চিকিৎসা ভাতা।
চিকিৎসা ভাতা। তো চিকিৎসা ভাতার টাকা দেওয়া আছে 800 টাকা। এরপরে হচ্ছে শেষটা হচ্ছে নিয়োগকর্তার দান। ওকে, এই জায়গায় শুধুমাত্র উপার্জন সময়ের মধ্যে শুধুমাত্র এই নিয়োগকর্তার দানটাই আসবে, কর্মীর দান কিন্তু আসে না। কর্মীর দান কর্তনের আইটেম। তো আমরা হচ্ছে নিয়োগকর্তা কত দিছে, 2500। তো আমরা টোটালটা যোগ করব। যোগ করার পরে হচ্ছে টাকা হবে 45,800 টাকা। তো এটাকে আমরা লিখবো হচ্ছে মোট উপার্জন নামে আমরা লিখতে পারি। এখন হচ্ছে এটা আমরা হচ্ছে বাদ লিখবো, হেডলাইন দেবো হচ্ছে বাদ কর্তন সমূহ। হেডলাইন এখন কর্তন আইটেম গুলো লিখি আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে ভবিষ্যৎ তহবিলের টাকাটা লিখি, কর্মী ও নিয়োগকর্তার দান। একসাথে আমরা লিখে দিলাম 5,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে আরেকটা বীমা, যৌথ বীমা। যৌথ বীমার জন্য ছিল হচ্ছে 150 টাকা। তাহলে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 5,150। এটা আমাদের হচ্ছে মোট কর্তন সমূহ। তা আমরা এই মোট কর্তন সমূহ, মোট উপার্জন সমূহকে আমরা হচ্ছে মোট কর্তন সমূহ দ্বারা বিয়োগ করব। তো বিয়োগ করার পর আমাদের টোটাল উত্তর কত পাচ্ছি আমরা, তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 40,650 টাকা। দেন এটা ক্লোজ করবো, আর এই জায়গায় আমরা হেডলাইন দেবো হচ্ছে নিট বেতন। তাহলে আমরা হচ্ছে নিট বেতন বা হচ্ছে পদেয় বেতন যাকে বলে সেটা আমরা হচ্ছে নির্ণয় করলাম। এরপর আমাদের বলতেছে বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দিতে। তো এখন আমরা বেতন সম্পর্কে যে আমরা তিনটা জাবেদা শিখেছিলাম সেই জাবেদা আমরা হচ্ছে দিব। তো জাবেদা আমার ঘর করা আছে। তো গ নাম্বার দিলাম। তারপর হচ্ছে কোম্পানির নামটা লিখবেন, যে কোম্পানি হোক, কোম্পানি সাধারণ জাবেদা। তারপর হচ্ছে কি তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা। তারপর হচ্ছে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমরা শুরুতে যে জাবেদাটা দিব তার হচ্ছে তারিখটা হবে কি, আমাদের এই অঙ্কে যেহেতু হচ্ছে এটা মাসটা আমাদের দেখে আসতে হবে তারিখ দেওয়ার জন্য। এটা আমাদের কিসের, 2021 সালের মার্চ মাসের অঙ্ক। তা আমরা হচ্ছে মার্চের 31 তারিখ দেবো তাহলে। তাহলে হচ্ছে আমরা লিখবো 2021 মার্চ 31। কি লিখবো প্রথমে, যে বেতন হিসাব। ওকে, বেতন হিসাব ডেবিট কত টাকা হবে, আমাদের যে মোট উপার্জনের টাকাটা ছিল সেটা। তো মোট উপার্জনে আমাদের টাকা ছিল হচ্ছে 45,800 টাকা, আমরা লিখলাম। তারপরে হচ্ছে আমরা কি করব, পদেয় বেতন হিসাব। পদেয় বেতন হিসাব, ওই টাকাটা আবার ক্রেডিট করতে হবে। ব্যাখ্যা দিতে হবে হচ্ছে বেতন অনুমোদন করা হলো। এ হলো ব্যাখ্যা। আমাদের প্রথম জাবেদা দিলাম। এখন আমাদের হচ্ছে 2 নম্বর জাবেদা দিতে হবে। আবারও তারিখ লিখবো আমরা, 1 মার্চ 2031। 2 নম্বর জাবেদার জন্য আমাদের প্রথম জাবেদা দিতে হবে হচ্ছে আমাদের হচ্ছে পদেয় বেতনটাকে আমরা ডেবিট করব।
পদেয় বেতন হিসাব কত ছিল? 45,800 ডেবিট। এখন ডেবিট করলাম। এরপরে আমরা হচ্ছে লিখবো হচ্ছে পদেয় ভাউচার হিসাব। ওকে, পদেয় ভাউচার হিসাব লিখে এটার টাকাটা হবে কি, নিট যে বেতন বের করছিলাম আমরা, ওই নিট বেতনের টাকাটা। নিট বেতন আমরা কত টাকা বের করছিলাম? 40,650 টাকা। তো 40,650 টাকা লিখলাম। এখন আমরা এই জায়গায় হচ্ছে যে আইটেম গুলো লিখবো সেগুলো আমাদের কর্তনের আইটেম। তো কর্তনে আমাদের কি ছিল প্রথমে? কর্তনে আমাদের ছিল হচ্ছে বীমা। তো যৌথ বীমা হিসাব লিখি, যৌথ বীমা হিসাব। যৌথ বীমা হিসাবে কত টাকা ছিল? 140 টাকা, 150 টাকা। তারপর হচ্ছে আমাদের ছিল হচ্ছে ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড হিসাব, প্রভি। এটা ছিল কত? 5,000 টাকা। ওকে, দেন এটা ব্যাখ্যা দিতে হবে কি, এইগুলো আমাদের কর্তন আইটেম ছিল। তো এখন ব্যাখ্যা দেবো আমরা কি, ব্যাখ্যা দেবো হচ্ছে বেতনের ভাউচার তৈরি করা হলো। বেতনের ভাউচার তৈরি করা হলো। শেষ জাবেদা আছে একটা, সেটা হচ্ছে আবারও একই তারিখ, মাস 31। তারপর হচ্ছে এটাকে আমরা হচ্ছে পদেয় ভাউচার হিসাবে এবার হচ্ছে কি করব, ক্রেডিট করব, ডেবিট করব, সরি, পদেয় ভাউচার হিসাব। পদেয় ভাউচার আমাদের কত ছিল? 40,650 টাকা। এরপর আমরা বেতন যদি ব্যাংকে দেই তাহলে ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট করতে হবে। আর নগদে দিলে আমরা হচ্ছে বেতনটা সবসময় ব্যাংকে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা হচ্ছে ব্যাংক হিসাবটাকে এই জায়গায় ক্রেডিট করতেছি। ওকে, দেন ব্যাখ্যা হবে বেতন পরিশোধ করা হলো বা পদেয় বেতন পরিশোধ করা হলো। ওকে, পদেয় বেতন পরিশোধ করা হলো। এর মাধ্যমে এই দুইটা অঙ্ক করার মাধ্যমে আমরা হচ্ছে এই অধ্যায়ে যত রকম ম্যাথ আসে মোটামুটি আমরা শিখে ফেলেছি। জাবেদা দিয়েও আমরা হচ্ছে জাবেদা শিখলাম। তারপরে হচ্ছে আহ, আমাদের হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান কিভাবে কি করতে হয় সেটাও আমরা শিখেছি। তারপরে হচ্ছে কর্মীর দানটাও কি করতে হয় সেটাও শিখেছি। মোটামুটি যা যা প্যাচ দিতে পারে এই অঙ্কে আমরা মোটামুটি এই দুটা অঙ্ক করার মাধ্যমে সব সমাধান করেছি। এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, যে কোনো সময় আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে সমাধান করে দিব। এবং যে কোনো সমস্যা, এই অধ্যায়ের যে কোনো সমস্যা আমাদের জানাবেন, যে আর হচ্ছে কোন বোর্ডটা করে দিলে আপনাদের হচ্ছে ভালো হবে, আমরা সেই বোর্ডটা করে দিতে আপনাদের হচ্ছে চেষ্টা করব। ওকে, এখন সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।